আসেন একটা গল্প শেয়ার করি আপনাদের সবার সাথে। এটা একদম বাস্তব ঘটনা। আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, বড় ভাই তুহিন, উনি যখন ডিপ্লোমা পাস করে তখন রাজশাহী পলিটেকনিক থেকে তখন তার একটা ফ্রেন্ড ছিল। ফ্রেন্ডের নাম হচ্ছে পীযূষ কুমার পারিয়াল। তো ওই ভাইও আমরা যখন রাজশাহীতে আম আমি যখন ইন্টার পাস করে গেছি, ওই সময় বা পাস করি বা পড়ছি, ওই সময় আমরা রাজশাহীতে পদ্মা রঙ্গমঞ্চ নামে একটা থিয়েটার আছে ঘোড়ামারা। তো সেখানে হচ্ছে কি বলে যে রিহার্সাল করতাম এবং পীযূষ দাদাও আসতো আর কি। তো উনিও একটু সংস্কৃতি মনা মানুষ, তো উনিও বেশ পছন্দ করতো এগুলো। তো একদিন গল্পে গল্পে আমাদের সাথে শেয়ার করছে, আমরা সবাই রিহার্সালের আগে বসে আছি। আমার মনে আছে সোহান, আমি, অনি, আর রনি, আমরা অনেকে ছিলাম। তো ভাই গল্প করছে যে সে তখন হচ্ছে জাস্ট ডিপ্লোমা শেষ করে রাজশাহীতে তো না, ওই যে যমুনা সেতু থেকে মেবি পার্বতীপুর পর্যন্ত নতুন যে রেল ট্র্যাক হচ্ছে সেটাতে তিনি কাজ করতেন, ইরিকন কোম্পানির, ইন্ডিয়ান। তো আজিমনগর স্টেশনের কথা আপনাদের সবার মনে আছে বা আপনারা চেনেন, বিশেষ করে যারা রাজশাহীর মানুষ, ঢাকায় গেলে বা উত্তরবঙ্গে গেলে আজিমনগর স্টেশনের উপর দিয়ে যেতে হয় সকালবেলা। তো ভাইয়াদের কাজ ছিল এবং ওখানে একটা ওই আজিমনগর স্টেশনের উত্তর এবং দক্ষিণে যে পয়েন্টগুলো আছে আসলে রেলের, সেই পয়েন্টে কাজ করছিল আর কি। তো সকালবেলা আমি যদি ভুল না করে থাকি তখন মধুমতি ট্রেন ভোরবেলা 6টার দিকে বের হতো রাজশাহী থেকে এবং ওইটা 7:15 নাগাদ ওই স্টেশনটা ক্রস করতো। তো যেহেতু একটা ট্রেন আসতেছে, ওইটার রেস্ট্রিকশন আছে, খুবই লো স্পিডে যাচ্ছে। তো যাওয়ার পরে ভাইয়েরা দাঁড়িয়ে আছে, শ্রমিকরা দাঁড়িয়ে আছে, তারাও দাঁড়িয়ে আছে। তো ওখানে ওই মুহূর্তে পাশে একটা মেয়ে দাঁড়ানো ছিল। মেয়েটার বয়স বেশি হবে না, হয়তো বা 18-20 বছর হবে, এবং সেই মেয়েটার কোলে 5-6 মাসের একটা বাচ্চা ছিল, আর সেই সাথে তার হাতে ধরা ছিল হয়তো বা 2.5-3 বছরের একটা বাচ্চা। তো দেখতে পাচ্ছে সামনে ট্রেন আসতেছে, ধীরে ধীরে ট্রেন আসছে, ইঞ্জিন সামনে আসতেছে এবং তারা দাঁড়িয়েছে, কুয়াশা, শীতের সকাল যা হয়। তো ঠিক সেই মুহূর্তে যখন স্টেশনে মানে ওই পয়েন্টের কাছে যখন ট্রেনটা একদম চলে আসে কাছে, ধরেন হয়তো বা 20 হাত বা 10 হাত দূরে ট্রেন পার হচ্ছে, ঠিক ওই মুহূর্তে ওই মহিলা তার কোলে যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটাকে সে হচ্ছে ইঞ্জিনের সামনে ফেলে দেয়। তো ইঞ্জিনের ধাক্কা খেয়ে ওইটা পাখির মতো উড়ে চলে যায় অন্যদিকে, এবং সেই সাথে সাথে ওই মহিলা তার হাতে ধরা যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটাকে ধরে সে চাকার নিচে ফেলে দেয়, কুচি কুচি করে কেটে দেয়। এবং ইন দ্য মিন টাইম সাথে সাথেই ওই মহিলা নিজে চাকার নিচে ঝাঁপ দেয়। তো দাদা বলছিল যে পীযূষ কুমার দাদা বলছিল যে তানভীর, জাস্ট উইদিন 10 সেকেন্ড, নট মোর দেন 10 or 20 সেকেন্ড, এই ঘটনাটা চোখের সামনে ঘটলো। এবং মানে পরবর্তীতে যখন ওই লাশ তোলা হয়, বলছে যে ওইটা যে মানুষের লাশ এটা আসলে বোঝা যাচ্ছিল না। ওই বাচ্চাটা উদ্ধার করা হয়, পরে ও কিছুক্ষণ পরে মারা যায় আর কি। 6 মাসের বাচ্চা, অত স্পিডে, ধরেন 50-60 কিলোমিটার স্পিডে একটা ট্রেন ধাক্কা দিলে সেটা কি অবস্থা হবে বুঝতে পারছেন। তো সেই সাথে বলছে যে রেল লাইনে মাংস কুচি কুচি পড়েছিল আসলে। মানে গরু কাটলে যেভাবে গরুর মাংসগুলো রাখা হয় কোরবানির সময় দেখি, ঠিক এরকম। আপনি চিন্তা করেন যে একটা মানুষ, একটা 18-20 বছরের একটা মেয়ে জীবনের কোন পর্যায়ে গেলে এরকম একটা সিদ্ধান্ত নেয় যে সে নিজে আত্মহত্যা করলো, তার যে দুটো সন্তান, সব থেকে প্রিয় বস্তু, প্রিয় মানুষ, তাদেরকে নিয়ে সে আত্মহত্যা করলো। তার মানে চিন্তা করেন ওই গ্রামে হয়তো বা তার বাড়ি, ওই রেল লাইনের আশেপাশে হয়তো তার বাড়ি ছিল, তার পারিবারিক অবস্থা কি ছিল, তার মনের অবস্থা কি ছিল, তার স্বামীর কি অবস্থা ছিল, সামাজিকভাবে সে কতটা, পারিবারিকভাবে সে কতটা কষ্টে থাকলে মানুষ এই ধরনের সিদ্ধান্ত নেয়। শুধু নিজেই মারা গিয়ে মানে এক প্রকার মুক্তি মেলেনি তার, সে তার দুটো সন্তানকে নিয়ে আত্মহত্যা করে। আপনি চিন্তা করেন যে আমরা কত অল্পতে হতাশ হয়ে যাই, কত কিছুতেই আমাদের মন ভালো থাকে না, আমরা সুইসাইড করতে চলে যাই, আমাদের মনে হয় যে পৃথিবী অর্থহীন। কিন্তু আপনি চিন্তা করেন ওই মেয়েটার কথা, 20-22 বছর একটা মেয়ের জীবনে কী বা আছে, কিন্তু সে কোন অবস্থায় গেলে, কোন পারিবারিক কষ্টে গেলে, হয়তোবা তার বাবা বাড়িতে হয়তোবা তার স্থান ছিল না, স্বামীকেও সে ছাড়তে পারছিল না, স্বামী হয়তোবা অত্যাচার করে, হয়তোবা তার শ্বশুর বাড়িতে হয়তোবা তার শান্তি ছিল না, কোনো একটা তো কিছু ছিল। না হলে মানুষ সে শুধু নিজে আত্মহত্যা করে, তার সন্তানদেরকে নিয়ে সে আত্মহত্যা করেছে। তার মানে সে কতটা কষ্টে ছিল, হয়তোবা তার সকল পথ বন্ধ হয়ে গেছিল। অথচ আমাদের
কত অল্পতেই কত অভিযোগ, কত কিছুতেই আমাদের অভিযোগ, অভিযোগের শেষ নেই। আমরা যে সুস্থভাবে বেঁচে আছি এটাও আমরা আসলে মাঝে মধ্যে মানে আমরা ফিল করি না। যে মানুষ অসুস্থ, যে হসপিটালে পড়ে থাকে তার কাছে গিয়ে দেখেন কি অবস্থা। এই যে ঢাকায় যে বিমান দুর্ঘটনা হলো, যে বাচ্চাগুলো পুড়ে গেল, সেই বাচ্চাগুলোর কি কষ্ট পাচ্ছে একবার হসপিটালে গিয়ে দেখেন। অথচ আমাদের অভিযোগের শেষ নেই। আমরা এত সুস্থ আছি, এত ভালো আছি, ভালো ভালো অবস্থানে আছি, তারপরেও আমাদের আসলে কোনো শুকরিয়া আদায় করা নেই। আমরা আমরা ভালো জায়গায় পড়ালেখা করি, ভালো জায়গায় ভালো স্কুলে যাই, ভালো কলেজে যাই, পারিবারিকভাবে হয়তো আমরা অনেক ভালো আছি, তারপর আমরা শুকরিয়া আদায় করি না। আপনি দেখেন এই ভিডিও এমন অনেক মানুষ হয়তো বা দেখবে এখন বা দেখছে, যারা যারা ক্যান্সারে আক্রান্ত, কি হয়তো বা স্টেজ 4-এ চলে গেছে। সে জানে আমি আর কয়টা দিন হয়তো বা বাঁচবো। এই এই এত সুন্দর পৃথিবী, এত সুন্দর আলো বাতাস, এত সবুজ প্রকৃতি, আমার হয়তো বা রিজিক শেষ হয়ে যাচ্ছে, মারা যাব। সে দেখেন, সে জেনে গেছে সে মারা যাবে। আপনি চিন্তা করেন, একটা মানুষ হুট করে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া এক জিনিস, কিন্তু একটা মানুষ জেনে যাচ্ছে আমি আর 3 মাস হয়তো বা বাঁচবো। তাহলে চিন্তা করেন তার মানসিক অবস্থাটা কোথায়। সেদিক থেকে আমরা কত ভালো আছি, কত সুস্থ আছি, কত আরামে আছি, কত আয়েশে আছি, কিন্তু তারপর আমাদের অভিযোগের শেষ নাই। আমাদের আমাদের মানে চাওয়ার শেষ নাই। কিন্তু অলরেডি যে আমরা কত কিছু যে আমরা জীবনে পেয়েছি সেটা কখনো ঘুরে তাকাই না। আমার কাছে মনে হয় যে আসলে আপনি জাস্ট একবার চোখ বন্ধ করে চিন্তা করেন যে একটা মেয়ে তার বাচ্চাদেরকে ট্রেনের নিচে ফেলে দিল, সে নিজে সুইসাইড করলো। তার মানে তার মানসিক অবস্থা কোন লেভেলে গিয়েছিল জন্য সেই ধরনের সিদ্ধান্ত নিল। সেদিক থেকে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, কিন্তু আসলে আমরা সেটা অনুভব করতে চাই না কিংবা শুকরিয়া আদায় করতে চাই না। ভালো থাকবেন। আমি যে সবসময় হতাশার গল্প কিন্তু করি বা বলি তা কিন্তু না। প্রতিনিয়তই না আমাদের অনেক কিছু শেখার আছে জীবনে, আশেপাশ থেকে অনেক কিছু শেখার আছে আসলে। হ্যাঁ, এগুলো মনে হয় আমাদের আসলে নেওয়া উচিত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।